নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। স্মৃতির খোঁজে এই অনুষ্ঠান নিয়ে আমার আজকে দ্বিতীয় দিন। এই অনুষ্ঠানটি ভীষণ প্রয়োজনের অনুষ্ঠান আমাদের মনের খিদে মেটানোর জন্য। আমাদের শরীরের খিদে মেটে খাদ্যর মাধ্যমে, মনের খিদে কিসে মেটে? ভালো গল্পের বই, ভালো ছবি আমাদের মনের খিদে মেটায়। কিন্তু সত্যি কি তাই? কথা বলতে পারা, বন্ধুর সঙ্গে গল্প করতে পারা, তাও কিন্তু আমাদের মনের খিদে মেটায়, তাই নয় কি? অনেক সময় অনেক কথা আমাদের মনের মধ্যে জমা থাকে। অনেকেই বলেন, কেন মার সাথে মনের কথা বলা যায়, বরের সাথে বা স্ত্রীর সাথে, স্বামী কিংবা স্ত্রীর সাথে মনের কথা বলা যায়, সব কথা কি সবাইকে সবসময় বলা যায়? আমার এটা বড় প্রশ্ন আপনাদের কাছে। আমার কাছে উত্তর হচ্ছে না, সব কথা সবার জন্য নয়। অনেক এমন কথা আছে যে একান্ত আমার নিজের, সে কথা আমি নিজেই নিজের সঙ্গে বলতে পারি। যাই হোক, আজকে স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনারা রয়েছেন আমার সঙ্গে। দেখুন, এই উপর দিয়ে ফোন নাম্বার যাচ্ছে, আপনারা দেখে নিতে পারবেন। 6292242341, 6292242342। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, যারা জানেন এই অনুষ্ঠানটি, কিংবা যারা হঠাৎ করে আজকে ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে পড়েছেন কোনো কারণে, হয়তো মনে হয়েছে যে কি বলছেন একটু শুনি। আপনার যদি মনে হয় যে আপনার জীবনের এমন কোনো গল্প যা আপনি বললে পরে ফোনের মাধ্যমে অন্য লোকে জানলে তাদের উপকার হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার এমন কোনো গল্প যা আপনি অনেক দিন ধরে ভেবেছেন বলবেন কিন্তু বলার সুযোগ পাননি, নাম্বার 2 গেল। এবং নাম্বার 3 হচ্ছে যে এমন অনেক কথা ভাবছেন যে একটু ভাগ করে নিলে আমার মনের ভার লাঘব হবে। অবশ্যই আপনারা ফোন করতে পারেন 6292242341, 6292242342। যদিও এই মুহূর্তে বাংলার মানুষ ব্যস্ত রয়েছেন একেবারে ভোটের গল্পে, কোথায় কীরকম ভোট হয়েছিল বিগত দিনে, অর্থাৎ 23 তারিখে, আগামী দিনে কি হবে, কোন নেতা মন্ত্রী কোথায় প্রচারে গেলেন, কোন প্রার্থী কোথায় কি খেলেন, কোথায় কি করলেন, এই সব নিয়েই আপনারা এখন মশগুল। সব বাড়িতেই একই গল্প চলছে। যদি তার মধ্যে মাঝখানে একটু টেলিভিশন পেয়ে যান আপনি, আর যদি আপনার কাছে রিমোটে সিটিভিএন পৌঁছে যায়, তাহলে অবশ্যই আমি রয়েছি আপনাদের গল্প শোনার জন্য। 6292242341, 6292242342 এই নাম্বারে। দেখুন, একটা জীবন আমাদের শুরু হয়, আমি কিন্তু ভীষণ বিশ্বাস করি, এটা চলতে চলতে এই বিশ্বাসটা তৈরি হয়েছে আমার, পথ চলতে চলতে, যে আমাদের নিঃশ্বাসটা বাঁধা, অর্থাৎ আমি কতবার শ্বাস প্রশ্বাস নেব তা একদম উপর থেকে বাঁধা। উপরওয়ালা ওটাকে একদম কাউন্ট করে দিয়েছেন, আপনি তার একটাও বেশি শ্বাস নিতে পারবেন না। যতটুকু তিনি বলে দিয়েছেন ততটুকুই আপনি নিতে পারবেন। তাহলে মাঝখানটা আমরা কি করি? মাঝখানটা আমরা, সত্যি কথা, এটা একটা রঙ্গমঞ্চ, আমরা নাটকই করি, লীলা করি। ভগবান তো লীলা করেন, লীলা করেছিলেন কৃষ্ণ, তো আমরাও সেই লীলাই করে চলেছি। এর মধ্যেই আমরা ভালো থাকার চেষ্টা করি, কেউ অল্প ভালো থাকার চেষ্টা করেন, কেউ বেশি ভালো থাকার চেষ্টা করেন, কিন্তু চেষ্টা আমাদের থাকে। আবার তার মধ্যে কেউ বেশি ভালো নিজেকে রাখতে গিয়ে অনেকের অন্যকে অনেক ক্ষতি করে ফেলেন। আবার অনেক সময় দেখা যায় যে অনেকেই আছেন যারা অন্যের জন্য প্রাণ বিলিয়ে দিলেন, নিজের জন্য আর কিছু ভাবলেন না, এরকমও মানুষ পাওয়া যায়। তো যাই হোক, একটা কথা আপনাদের বলি যে এই মুহূর্তে আপনারা এটা লাইভ অনুষ্ঠান দেখছেন, পাশাপাশি ফেসবুকেও এটা লাইভ চলছে। তাই ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে যদি আপনাদের মনে হয় যে আমি কথা বলতে পারছি না, আমি থ্রু মেসেজ যদি কথা বলতে পারতাম, আপনারা আমাদের সিটিভিএন একেডি প্লাসের ফেসবুক পেজে যান, সেখানে আমাদের মেসেঞ্জার অন করে আপনি আমাদেরকে মেসেজ করুন। আমার সামনে পাতা খোলা রয়েছে, যদি আপনারা মেসেজ করেন আমি আপনার নাম প্রয়োজনে না বলে আপনার মেসেজটা আমি পড়ে দিতে পারবো। আপনার নাম যদি আপনি মনে করেন যে নাম বলার দরকার নেই, আমি নাও বলতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা, গুজরাট থেকে বলছি। আচ্ছা, বলুন। নমস্কার, শুভ অপরাহ্ন বলি। শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো ভাই? হ্যাঁ, ভালো আছি। তোমাকে প্রথমেই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আচ্ছা, তোমার সঙ্গে তো কথা হয়নি। আচ্ছা, আর এই অনুষ্ঠানটা আমাদের নতুন বছরের একটা নতুন মোড় ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, আমি নিঃসঙ্গ একলা এক থাকি, তো খুবই একলা, আমার চারপাশে কেউ নেই, জানো তো।
আমি সেই জন্য তুমি তো আমার বন্ধু, প্রিয় বন্ধু। প্রথম দিনই তোমার সঙ্গে যখন কথা হয়েছিল সকালবেলার আমার সাথে আপনার প্রতিদিনের রবীন্দ্রনাথে প্রায় কথা হতো। হ্যাঁ, রবীন্দ্রনাথ, প্রতিদিনের রবীন্দ্রনাথে কথা হয়েছিল। তুমি আমাকে এত একান্ত আপন করে নিয়েছিলে, আমার সেই স্মৃতিটা চিরকাল মনে থাকবে। এত ভালোবেসেছিলে 2021 সালের 13ই সেপ্টেম্বর, আমার মনে আছে। তুমি প্রচন্ড আমাকে বন্ধু হিসেবে একদম একদম, আপনি আমার ভালো বন্ধু। বলছি আপনি একদম একা বললেন কেন? একদম তোমার ভালোবাসা পাই আমি, তোমার কথা, তোমার তথ্য আলোচনা এত আমি মন প্রাণ দিয়ে শুনেছি যে বলার কথা নয়। এখন তো যারা এসছে তাদেরও শুনি, কিন্তু খুবই ভালো লাগে। আর এই অনুষ্ঠানটা তো আমাকে একটা বিকেলবেলার, মানে কি বলবো, আর আমি একলা, পুরো একলা আমি এখন, জানো। কেন একলা কেন? আপনার পরিবারের লোকজন কোথায় আছে? বাইরে আছেন? আমার পরিবারে আমার হাজবেন্ড তো 9 বছর আগে মারা গেছেন। আচ্ছা। আমার একটি ছেলে, একটি মেয়ে। মেয়ের তো বিয়ে হয়ে গেছে, 14 বছর হলো বিয়ে হয়ে গেছে। আর ছেলে তো অফিস, ছেলে বিয়েও দিয়েছিলাম 6 বছর আগে, কিন্তু ছেলের বউ 6 মাসের মধ্যে মারা গেছে। ও বাবা। প্রেগনেন্ট অবস্থায় মারা গেছে। তাই জন্য আমি এখন একলা, আর শরীরও ঠিক নেই। সেই জন্য আমাকে সিটি ব্রেন আমাকে যা দিয়েছে, আমি সিটি ব্রেন আসলেই পড়ে আছি। এই অনুষ্ঠানে আপনি রোজ ফোন করবেন, যখনই এই অনুষ্ঠানটা হবে আপনি ফোন করবেন, কথা বলবেন। হ্যাঁ, সেই জন্যই তোমাকে যেদিন আমি না মেয়ের সঙ্গে খুব কথা বলি, তোমার সেদিন আমি বৃষ্টির সঙ্গে কথা বলেছিলাম। তো আমার মেয়েকে বললাম, জানিস তো আমি না সিটিগঞ্জে একটা নতুন অনুষ্ঠান শুরু, একটু স্মৃতির খোঁজে আমি কথা বলেছি, কিন্তু কোনো কিছু ছিল না। না, অ্যাকচুয়ালি বলি, কালকে আমারই ডেট ছিল, আমি বুধবার আর শুক্রবার করব, এরমটাই কথা হয়েছে। কিন্তু কালকে আমার এমন ওয়ার্ক স্কেডিউল ছিল, এত প্যাকড আপ ছিল, আমি ম্যানেজ শুটিং ছিল অনেকগুলো, তো আমি ওখান থেকে এখানে আসার সময়টা ম্যানেজ করতে পারিনি। সেই জন্যই অন্য একজন করেছেন অনুষ্ঠান। হতেই পারে মানুষের। আর তনুশ্রীজি, আমি বলছি, আমি না 46 বছর কলকাতার বাইরে, কিন্তু বাংলা আমার প্রাণ, বাংলা আমার মন। হ্যাঁ, কিন্তু 46 বছর ধরে কলকাতার বাইরে গুজরাটে থেকে সেখানে বাংলাটা এত পরিষ্কার কি করে? মানে ওখানে তো গুজরাটি ভাষাতেই কথা বলতে হয়, বা খুব বেশি হিন্দি। আমি, জানো তো, আমি টিচিং লাইনে আছি। আমি প্রথম ছিলাম 20 বছর রাজস্থানের উদয়পুরে। আমার ছেলে মেয়ে রাজস্থানে হয়, উদয়পুরে ওদের জন্ম। সবকিছু উদয়পুরে, চাকরি বাকরি সবকিছু করেছি। তারপরে 2000-এ আমি চলে এলাম বড়োদায় হাজব্যান্ডের কাজের জন্য, ট্রান্সফারের জন্য। তাই জন্য বলছি, সীতার 14 বছর বনবাস হয়েছিল, কিন্তু আমার 20 বছর রাজস্থানের ওই মরুভূমির দেশে আমার হয়েছে। কিন্তু তার মানে আপনার কাছে খুব, আর আমি শুনেছি রাজস্থান, গুজরাট, আমাদের ভারতবর্ষের এই পশ্চিম দিকটা ভীষণ কালারফুল, খুব রং, যেহেতু শুকনো কিন্তু রঙিন একদম জায়গা। হ্যাঁ, শুকনো। আমাদের 12 মাস ক্রিম ব্যবহার করতে হয়, ক্রিম না হলে আমরা থাকতে পারি না। এখনো ক্রিম ব্যবহার করি, চান টান করে আমাকে ক্রিম মাখতে হয়, তবে একটু হাত পাটা একটু ভালো থাকে। তো কোনো স্মৃতি আছে এরকম, কোনো স্মৃতি রাজস্থানের কোনো স্মৃতি আছে, বা গুজরাটের, মানে বরোদার কোনো স্মৃতি যেটা আপনি ভাগ করতে চাইছেন? বরোদার স্মৃতি বলতে, আমি তো অনেক অল্প বয়সে আমি দীক্ষিত। আমি 25 বছর বয়সে আমার দীক্ষা হয়ে যায়। তারপর থেকে আমি রাজস্থান থেকে মা দুর্গার আমাদের পুজো হতো, তাতে ভোগ রান্না করতাম। বড়দাতেও তাই। তা আমি ঠাকুরের ভোগ রান্না করতে এত, মানে কি বলবো আর কি, মায়ের এইটা না মা করিয়ে নেন, জানেন তো। এটা আমি নিজে ওই কাজটা করি, তুমি এটা দেখেছি যে মা করিয়ে নেন, মানে এই মা করিয়ে দেন। হ্যাঁ, মা এটা মা নিজে নিয়ে নেন, মা নিজে চেয়ে নেন যে কে ওনাকে রান্না করে খাওয়াবে, এটা ডিসাইড করে নেন উনি, যে আজকে একে দিয়ে আমি এটাতেই রান্না খাবো। এটা আমি ভীষণ বিশ্বাস করি। আমার না 35 বছর ধরে ডায়াবেটিস, সবাই মানা করে তুমি এরকম উপোস করে ভোগ রান্না করো না, কারণ সন্ধি পুজো কোনো বার রাত্রির দিকে পড়ে। আমি সারাদিন 24 ঘন্টাই আমার প্রায় ব্রত হয়ে যায়, কিন্তু কোথা দিয়ে যে আমার কেটে যায়, বছরে 3টে দিন আমার 24 ঘন্টা হয়ে যায়। মা কালী পুজোর দিন
লক্ষ্মী পুজোর দিন আর এই সন্ধি পুজোর দিন আমাকে করতেই হবে। আমার নিজের মনে কোথা দিয়ে যে আমি করি আমি জানি না, মায়ের আশীর্বাদ আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে আমি মানি। আমি সরোজ পুজো করি, পুজো ছাড়া আমার কিছু আর ভালো লাগে না। এখন ওই নিয়েই আছি। তোমার সঙ্গে অনেক কথা, আজকে আর বেশি বলছি না, আমি আবার ঠিক আছে, অনেকদিন পর কথা হলো তো ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, একা নন। আমরা এই এত বড় একলা একাকী মন, আমরা একটা গান শুনি, কিন্তু আমি মনে করি আমরা না এই মুহূর্তে মোবাইল ফোনের জন্য না সব মানুষই খুব একা, আবার একা নই। আমরা সারা বিশ্বের সাথে সংযুক্ত হয়ে পড়ি একটা মোবাইল ফোনের মাধ্যমে, কিন্তু এখন মানুষ ঘরের মধ্যেও খুব একা। এক বাড়িতে যদি 4 জন মেম্বার থাকেন, সন্ধেবেলায় দেখবেন প্রত্যেকে যে যার মোবাইল নিয়ে ব্যস্ত, প্রত্যেকেই ঘাড় নিচু করে মোবাইলে কিছু না কিছু করে যাচ্ছেন। আর সব থেকে যেটা আমার মনে হয়, আমরা এত রিলস দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি যে সব ওই 3 মিনিট 1.5 মিনিটের মধ্যে আমরা আটকে পড়ছি। তো যাই হোক, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা হয়তো এটাকেই বলে। তারপরেও আমার মনে হয় আমাদের ছেলেবেলায় গল্প করা, খেলাধুলো করা, পাড়াতে বিশেষ করে নর্থ কলকাতার যে কালচার, সেই কালচারটা তো খুব একসাথে চলার কালচার। আমার নিজের যেটা মনে হয় যে বিকেল হলেই মানে পাড়ার সব বাচ্চারা খেলছে, পাড়ার কাকিমা জেঠিমা মারা সব গল্প করছে, এবার পরবর্তী সময় মানে কাকু জেঠুরা সব অফিস থেকে ফিরে রোয়াকে বসে গল্প করছে, তারপরে যে যার নির্দিষ্ট সময় বাড়ি ফিরে খেয়ে দিয়ে ঘুম, আবার সকালবেলা নিত্য নৈমিত্তিক জীবন। ওই জীবনটাই না ভালো ছিল। মানে আমরা খেলাধুলো করেছি রীতিমতো, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি। এখনকার বাচ্চারা খেলাধুলো কোথায় করে? স্কুলে একটা বিশাল বড় ওজনের ব্যাগ নিয়ে তারা স্কুলে যায়, স্কুল থেকে ফিরেই কোনো রকমে হয়তো খাওয়া দাওয়া, তারপরে এই ক্লাস ওই ক্লাস, পড়াশুনোর টিচার আসা, কোচিংয়ে যাওয়া, নইলে জুডো শেখা, ক্যারাটে শেখা, আঁকা শেখা, সাঁতার শেখা, নানা রকমের অ্যাক্টিভিটিস। ওটাই ওদের কাছে রিক্রিয়েশন। কিন্তু আমাদের হয়তো নাচ শিখেছি, গান শিখেছি, কবিতা শিখেছি, যে যা শিখেছি না শিখেছি, কিন্তু বিকেলবেলা হলে পাড়ার সবাই মিলে খেলতে বেরোবো, ওটা আমাদের একটা ডিমান্ড ছিল। সেই ডিমান্ডটা এখনকার বাচ্চারা করতেই ভুলে গেছে, জানেই না। রাদার ওরা জানেই না যে এরকম মাঠে খেলা হয়, রাস্তায় খেলা হয়। তো এই খেলাগুলো আর কত খেলা তারা তো খেলবেও না কোনোদিনও। কবাডি খেলা, খোখো খেলা, এই খেলাগুলো তো ছেলেমেয়েরা জানবেও না যে এই ধরনের খেলা বাংলাতে ছিল। আর যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন, শহরের চৌহদ্দি পেরিয়ে, তারা তো আরও বেশি সুন্দর করে জীবনযাপন করেছেন বলে আমার মনে হয়। কেননা আমার পিসিমার বাড়ি, আমার পিসেমশাই পুলিশে চাকরি করতেন, ওসি ছিলেন, পরবর্তীতে সার্কেল ইন্সপেক্টর হয়েছিলেন। তো পিসেমশাই বিভিন্ন জায়গায় পোস্টিং হতো, এবং সেটা আমি হুগলির বিভিন্ন থানাতে পিসেমশাই কাজ করেছেন। তো যখন যেখানে যেতেন বড় বাংলো পেতেন, বাংলো, তার সঙ্গে লাগানো বাগান, মানে বিশাল বড় বড় কোয়ার্টার আর কি। বাংলো মানে কোয়ার্টার পেতেন। মানে পিসেমশাইয়ের যতবার পিসিমার বাড়িতে যেতাম দেখতাম 3-4টে তো ঘরের কোয়ার্টার থাকতোই। আর সেখানে মাঠ ছিল খেলার, মানে একটা আলাদা অনুভূতি। মানে সেখানে গিয়েও কত বন্ধু তৈরি হয়ে যেত। আর আমার একটা নেশা ছিল, পরীক্ষা হলেই পিসিমার বাড়িতে ছুটতে হবে। অ্যানুয়াল পরীক্ষা হলে, হাফ ইয়ারলি পরীক্ষা হলে, গরমে ছুটি পড়লেই পিসিমার বাড়ি ছুটো, ওখানে গিয়ে সময় কাটিয়ে আস। ওটাই আমার কাছে ঘুরতে যাওয়ার জায়গা। নমস্কার, কে রয়েছেন? আমার নাম কাশীনাথ অধিকারী। আপনার নাম? আমার নাম কাশীনাথ অধিকারী। আচ্ছা বলুন, কাশীনাথ অধিকারী। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি নেভি মুম্বাই, আমার নিউ বম্বে। আচ্ছা, নিউ বম্বে থেকে ফোন করছেন, বলুন। অনুষ্ঠানটা দেখছেন? হ্যাঁ, আর স্মৃতির খোঁজে যে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। তো আপনি কত বছর মুম্বাইতে? যে ভদ্রমহিলা বলছেন, ওনার কি নাম গো? আচ্ছা, আমার নাম? হ্যাঁ, এখন যে স্মৃতির খোঁজে যে আলোচনা যেটা করছেন, আমার নাম তনুশ্রী ভট্টাচার্য। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কত বছর মুম্বাইতে আছেন? মুম্বাইতে আমি আছি এখানে 18 বছর। 18 বছর। কলকাতায় কোথায় বাড়ি আপনার? কলকাতা না, অরিজিনালি বাড়ি আমার তারকেশ্বর, হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বরে বাড়ি। হ্যাঁ, বাবা তারকনাথের ধামে। হ্যাঁ, ভোলে বাবা পার করেগা। ভোলে বাবা পার করেগা। আমি চাকরি করতাম আসানসোলতে। আচ্ছা, আসানসোল ডিভিশনে চাকরি করতাম। আচ্ছা। তো আপনি এখন বম্বেতে গেলেন কি করে? বম্বে আমার ছেলে এখানে চাকরি করে, সেই জন্য আমার একটাই ছেলে, ছেলের কাছে আসি এখানে। আচ্ছা আচ্ছা, তারকেশ্বরেও আছেন আর কি? তারকেশ্বরেও বাড়ি আছে? তারকেশ্বরে বাড়ি আছে, আমার দাদা বৌদি, দাদার ছেলে মেয়েরা সব থাকে ওখানে, মাঝে মাঝে যাই। আচ্ছা, মানে এখন আপনি মুম্বাইয়ের বাসিন্দা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারকেশ্বরে এই বাড়ি আছে। আপনি খুব ভালো বলতে পারবেন যে তারকেশ্বরের ছোটবেলার জীবন আর মুম্বাইয়ের এখনকার যে জনজীবন দেখছেন, দুটোর মধ্যে ফারাক খুঁজে পান? হ্যাঁ, শুধু তাই না দিদি ভাই, হুম, আর একটা বলুন। জিনিস, আমি 36 বছর 8 মাস চাকরি করেছি অন্ডাল। অন্ডাল, হ্যাঁ। রেলে সার্ভিস করতে পারবো রেলে। আচ্ছা আচ্ছা। তো আমি রেলে থেকে রিটায়ার হয়ে ছেলের কাছে এখানে এসে 2005 অক্টোবরে। আচ্ছা, না আমি 2005 বলছি দুটো জায়গার জীবন যাপন, বা তারকেশ্বরে যে ছেলেবেলা আপনার কেটেছে আর এখন হ্যাঁ, হ্যাঁ। মুম্বাইতে ওখানকার বাচ্চাদের দেখছেন, ডিফারেন্স খুঁজে পান, পার্থক্য খুঁজে পান? অবশ্যই অনেক ডিফারেন্স। কেননা তখন ছিল গ্রাম্য জীবন এবং তখনকার পরিবেশ আলাদা ছিল। তখন আমরা স্কুলের মাস্টারমশাই বা টিউশনে পড়ানো যে মাস্টারমশাইকে দেখলে, দূর থেকে দেখলেই দৌড়ে গিয়ে প্রণাম করতাম। হ্যাঁ। সেই ভালোবাসাটুকু ছিল। তো এখন আর তো ওসব কোনো ব্যাপার না, এখন অন্যরকম আছে। তবে শহরের জীবন মোটামুটি ঠিকই আছে। তবে নিয়ম হচ্ছে কি, উনি যে বলছেন, আপনি যে বলছেন, হ্যাঁ, সেটা হচ্ছে কি যুগের সঙ্গে খাপ খাইতে চলতে হবে ভাই। একদমই তাই, যুগের সঙ্গে না। তবে এটাও ঠিক দাদা, যুগের সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে যদি আমি আমার নিজস্বতা হারিয়ে ফেলি, আমার বাঙালি আনা হারিয়ে ফেলি, বা যে ভাষায় কথা বলেন, যেটা যার মাতৃভাষা, সেই সাজাত্যবোধটা যদি আমি হারিয়ে ফেলি, সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। আমি বাঙালি বা কেউ মহারাষ্ট্রিয়ান, কেউ বা কেউ গুজরাটি, কেউ রাজস্থানের মানুষ, মারোয়ারি, তো প্রত্যেকের তো একটা নিজস্বতা রয়েছে। আর আমাদের ভারতবর্ষ ভীষণ কালারফুল একটা দেশ, যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন রকমের মানুষ বসবাস করেন, বিভিন্ন কালচার আর কি, সংস্কৃতি ভিন্নতা প্রচুর রয়েছে, তার মধ্যেও আমরা কিন্তু এক, যেটা অন্য কোনো দেশে কিন্তু এই ভ্যারাইটি দেখা যায় না। খুবই সত্যি কথা। মানে আমি অনেক ধন্যবাদ দাদা ফোন করার জন্য, খুব ভালো লাগলো, আবার ফোন করবেন। আমরা এই অনুষ্ঠানটা সোম মঙ্গল বুধ শুক্র শনি, টোটাল 5 দিন এই অনুষ্ঠান, সোম মঙ্গল বুধ শুক্র শনি, এই 5 দিনের অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাবো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা একটা জিনিস আমি জীবনে একটা বয়সে এসে পৌঁছে উপলব্ধি করেছি, যে সবার আগে স্বাস্থ্যের প্রয়োজন, সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে হবে, এবং তারপরে অবশ্যই অর্থের প্রয়োজন। এই দুটো সম্পদ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে স্বাস্থ্য, দ্বিতীয় অর্থ। এই দুটো যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা, এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু কি হয় বলুন তো, আমিও এখন না অনেক কিছু আমি নিজে বুঝে উঠতে পারি না, মোবাইল ফোনে বা ল্যাপটপে হয়তো কিছু জায়গায় আটকে গেলাম, তখন সেই ছেলেদের শরণাপন্নই হতে হয়, বাবু একটু বলে দে না, একটু করে দে না। ওরাও বলে একটু শিখে নিতে পারো না, কিন্তু সত্যি কি বলুন তো, সবসময় না শিখতে ইচ্ছেও করে না। খালি এইটাও ভাবি যে শিখে নিলে তো আর তোদেরকে ডাকতে পারবো না, শিখে নিইনি বলে তো তোদেরকে ডাকলাম, তোরা এলি কাছে, একটু দেখিয়ে দিলি, ওই সান্নিধ্যটুকু তো পেলাম, এটুকুও আমার মনে হয়। আমার জানি না আপনাদের এরকম মনে হয় কি না। কিন্তু এই যে একটা কথা বললাম, আজকে কথা নিয়ে আমি কথা বলছি, কথা বলাটা না খুব দরকার। দেখবেন আমরা কথা বলার জন্য না মন হাঁকপাক করে। বহু মানুষ আছেন যারা মানসিকভাবে হয়তো একটু পিছিয়ে পড়েছেন, তারা এই কথা না বলতে পেরেই মানসিকভাবে পিছিয়ে পড়েন। অনেক মানুষ আছেন দীর্ঘদিন একা থাকেন, কথা বলার লোক নেই, সঙ্গী নেই, কারোর সাথে কথা বলার জায়গা নেই, সেই মানুষটা কিন্তু হাঁপিয়ে যান, তিনি মানসিকভাবে পিছিয়ে পড়েন। তাই কথা বলাটা খুব জরুরি। আমি এরকম অনেক মানুষজনকে জানি যে তার হয়তো সঙ্গী নেই, হয়তো স্বামী মারা গেছেন, তিনি কথা বলার লোক খুঁজে পাচ্ছেন না। স্বামী যতদিন ছিলেন ঝগড়া করতেন, গল্প করতেন, চা খেতেন দুজনে একসাথে বসে, এখন বারান্দায় বসেন, চায়ের কাপটা একটা কাপ রেখে আর এক কাপ চা নিয়ে তিনি বসেন, ভাবেন যে পাশের লোকটা হয়তো আছেন। তো এই স্মৃতিগুলো খুব মানে বেদনার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লখনৌ থেকে বলছি, রুনা চৌধুরী। রুনা চৌধুরী, লখনৌ থেকে, হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি লখনৌতে আছি, আমার বিবাহ সূত্রে 28 বছর হলো। এর আগে আমি অশোকনগর, নর্থ 24 পরগনাতে অশোকনগর নিশ্চয়ই শুনেছেন নাম। হ্যাঁ হ্যাঁ, অশোকনগর চিনি, খুব ভালো একটা জায়গা, ক্যান্টনমেন্ট এলাকা। কোনটা বলছেন আপনি? অশোকনগর একটু ক্যান্টনমেন্ট এলাকা, আমি শুনেছি যেটা। আচ্ছা, অশোকনগর হাবড়া দিয়ে। হ্যাঁ, হাবড়া অশোকনগর, ওখানে মিলিটারিদের ক্যান্টিন আছে না? আমি সেটাই বলছি, একটু ক্যান্টনমেন্ট এলাকা, মিলিটারি অঞ্চল আছে ওখানে, তাই বললাম, রাস্তাঘাট খুব ভালো।
ভালো রাস্তাঘাট, স্কুল কলেজের খুব সুবিধা আছে। তো আমি বিবাহ সূত্রে লখনৌ থাকি, কিন্তু যে ছোটবেলার কথা বলছেন, ছোটবেলায় অনেক বড় হয়ে আমি খেলেছি। আমি যখন ভাবুন গ্রাজুয়েশন আমি করছি, তো সেই সময়ও আমাদের এখানে মাঠ ছিল, মাঠে সবার সাথে খেলাধুলো করতাম, মানে এরকম একটা পরিবেশ থেকে আর কি বড় হয়েছি। কিন্তু বিবাহ সূত্রে যাই হোক, আমার ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে। এখন রিসেন্ট আমার এজ 54+, কিন্তু আমি এখানে লখনৌতে যেখানে থাকি আমাদের পার্কে। আপনার এজ কত বললেন? আমি 54। 64, আচ্ছা। 54। 54? হ্যাঁ, 54। মানে আমি আপনি খুব একটা আমাদের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই কিন্তু। আচ্ছা। হ্যাঁ, আমরা সেম এজ প্রায়, মানে আমি আর 1 বছর পরে ওখানে পৌঁছে যাব। আচ্ছা, তো যাই হোক, আমি এই জন্য ফোন করেছি। এখন আমি লখনৌতে। তার মানে তো আপনি আমার ছেলেবেলা আপনার ছেলেবেলা সেম। মানে ক্রিকেটার হচ্ছে রবি শাস্ত্রী, কপিল দেব, তাই না? আমার ফোন করার উদ্দেশ্য এটাই, এখন আমি আমার কলোনিতে কিছু মহিলার সাথে আমরা যুক্ত হয়েছি, যেখানে প্রতিদিন সকালে আমরা যাই, এখানে আমরা ব্যাডমিন্টন খেলি। বাবা, আরে বাবা। ইভেন আমাদের এখানে পার্কে আমরা খুব ফেমাস হয়ে গেছি ওমেন্স ব্যাডমিন্টন করে। সব 50+ আমাদের মহিলারা। তো এত ভালো গ্যাদারিং আমি পেয়েছি, আর আমি ছোটবেলাতেও খেলাধুলো নিয়ে খুব ছিলাম, তো আমি এত হ্যাপি। আর আমি নিজেকে ভাবি এখন আমি সেই শৈশবেই ফিরে গেছি, আমরা ভুলে যাই। আর ইভেন এটা বলতে চাই, আমরা যে বন্ধুরা, আমরা নিজেদেরকে এখন আমরা গার্লস ভাবি নিজেদেরকে, এইটা বলার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ, আমিও তাই ভাবি। বিশ্বাস করুন, বয়সটা আমি 16তে আটকে রেখেছি। আমি আমার এজটাকে আমি মনে করি, মনের এজটাকে 16 করে রেখে দিয়েছি, ওটাকে আর বাড়তে দেবো না। এটা হচ্ছে ব্যাপার। বায়োলজিক্যালি বয়স তো বাড়বেই, কিন্তু মানসিকভাবে বয়সটা যদি আমি 16তে আটকে রাখতে পারি, তাহলে ওই শৈশব বা কৈশোর জীবনটাকে নিয়েই চলতে পারবো। এখানে যদি অন্য কেউ আমাকে দেখে ছেলে মানুষই বলে, আমার তাতে বয়ে গেল। আমি খুব একটা লোকের কথাকে গুরুত্ব দিই না। আমার মনে হয় রুনা আপনিও দেন না। হ্যালো, মানে আমাদের যে মানসিকতাটা, আমরা কোনোদিনও আমরা বলেছি আমরা বুড়ো হব না, আমরা সবসময় ইয়াং থাকবো। একদম। অ্যাকচুয়ালি কি বলুন তো, বুড়ো শব্দটার মধ্যে কিন্তু মানসিকভাবে পিছিয়ে পড়া। মানে যখনই আপনি নিজেকে কেউ ভাবেন আর কি, আমার মাকে আমি সবসময় বলি, কেন বলো বয়সটা একটা সংখ্যা। মা বলে, হ্যাঁ তোদের জন্য সংখ্যা, আমার জন্য নয়। আর না, সত্যি সংখ্যা। তুমি যদি মনে করো যে না, বয়সটা আমার এটা নয়, এটা, তুমি দেখবে অনেকটা তত্তর করে এগিয়ে যেতে পারবে। একদম একদম একদম। তো এখন লখনৌতে 43 টেম্পারেচার চলছে। আমি শুয়েছিলাম, হঠাৎ করে টিভি চালিয়ে দেখি এই প্রোগ্রামটা হচ্ছে। তো আমি দেখি, আমি ফোন মিলাই, আর একেবারে মানে ফোনটা লেগে গেল। আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ, ভালো লাগলো রুনা। আমার খুব ভালো লাগলো যে আজকে থেকে আমার রুনা চৌধুরী নামে লখনৌয়ের এক বান্ধবী পেলাম, যার মানসিকতা অনেকটা আমার মতো, যে বয়সটা বাড়তে দেবো না, যা বায়োলজিক্যালি বাড়ুক, মনের বয়স আটকে রাখবে এবং খেলাধুলাটা চলতেই থাকবে। খুব ভালো লাগলো, নমস্কার, ধন্যবাদ। প্রোগ্রামটা কবে হয়? সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার। আচ্ছা, এই চ্যানেলে হয়, তাই তো? বৃহস্পতি আর রোববারটা হয় না। ওকে ওকে ওকে, ঠিক ঠিক। থ্যাংক ইউ, খুব ভালো থাকুন রুনা, খুব ভালো লাগলো কথা বলে, তো ভীষণ আনন্দ পেলাম। সমান মানসিকতার মানুষের সাথে কথা বলে আনন্দ পাওয়া যায়। আমি কয়েকটা জিনিস বলবো। এই অনুষ্ঠানটা যখন করার সুযোগ পেয়েছি, কতগুলো কথা তো বলতেই হয়। একটা হচ্ছে, মেয়েদেরকে স্বনির্ভর করে তুলুন। যাদের সংসারে মেয়ে হয়েছে, মেয়ে মানে আজ থেকে 50 বছর আগে এরকম ধারণা ছিল, ও মেয়ে হয়েছে কি হবে, লেখাপড়া শিখিয়ে সেই তো বিয়ে দিতে হবে। বিয়ে নিশ্চয়ই করতে হবে। বিয়েটা একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা সমাজের জন্য, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য বিবাহ নামক একটা ব্যবস্থাকে আমাদের বহন করতে হয়। কিন্তু বিয়ে দুটো মানুষের হওয়া উচিত, স্বামী স্ত্রীর সম্পর্ক দুটো মানুষের হওয়া উচিত, যেখানে দুটো মানুষ সেপারেট, দুটো মানুষ ইন্ডিভিজুয়াল, এবং তাদের নিজস্বতা থাকতে হবে। দুজনেরই একটা অর্থনৈতিক পরিচয় থাকতে হবে। মানে এই সমাজ ব্যবস্থা আমাদের যেটা ছিল, আমাদের তো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যে একটা মহিলার বিয়ে হয়, একটা ছেলে বিয়ে করে, এই দুটোর মধ্যে কিন্তু ফারাক থাকতে হবে। দুজনেই বিয়ে করবে, ছেলেটিও বিয়ে করছে, মেয়েটিও বিয়ে করছে, দুজনেরই অর্থনৈতিক পরিচয় থাকবে, স্বাধীনতা থাকবে, দুজনে একসাথে বসবাস করবে, দুটো পরিবারকে একসাথে নিয়ে এগিয়ে চলবে। এটা সিস্টেম হওয়া উচিত, এবং সমাজ আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে। কিন্তু আবার এটাও বাস্তব কথা,
স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আমরা অনেক সময় স্বাধীনতার সঙ্গে স্বেচ্ছাচারিতাকে গুলিয়ে ফেলি। আমরা ভাবি আমরা তো স্বাধীন, কিন্তু আমরা এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলি যেটা স্বেচ্ছাচারিতার কথাই বলে। তো সেই জায়গায় আবার সতর্ক থাকতে হবে। আর আরেকটা জিনিস বলবো যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবার। একটা বাচ্চার শৈশব তৈরি করে তার পরিবার। দেখবেন কাউকে দেখে আপনার খুব ভালো লাগছে, তার অনেকটা হয়তো বয়স হচ্ছে 27 বছর, 28 বছর, 32 বছর, 40 বছর, আপনার তার সংস্কার খুব ভালো লাগছে, তার মানে বুঝবেন যে সে যে পরিবার থেকে বড় হয়েছে সেই পরিবার তাকে খুব ভালো শিক্ষা দিয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছে বলে সেই সন্তান এতটা মার্জিত হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় আমি যেটা বললাম স্বাস্থ্য আর অর্থ এই দুটো ভীষণ প্রয়োজন, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানসিকতাটাও দরকার, অর্থাৎ সুস্থ মানসিকতা থাকা দরকার একটা মানুষের। নিজেরটুকুই শুধু ভাবলে চলে না, সমাজের কথাও ভাবতে হয়। আমি যখনই কোনো সুযোগ পাই আমি একটাই কথা বলি, নিজেরা ভালো আছি মানে পৃথিবীর সবাইকেই ভালো রাখার দায়িত্বও কিন্তু আমাদের। এবং সেখানে দাঁড়িয়ে আমার যতটুকু ক্ষুদ্র এলাকা, ক্ষুদ্র প্রয়াস, তার মধ্যেই আমি কিন্তু আমার চারপাশটাকে ভালো রাখতে পারি। আমি আমার চারপাশটাকে নোংরা করব না। যেমন ধরুন আমি কিছু একটা খেয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো না, আমি চেষ্টা করব ডাস্টবিনে ফেলার। বাড়িতে অনেকেই আছেন নিজের বাড়ির নোংরা গিয়ে রাস্তায় ফেলছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার ওই রাস্তাটা যদি নোংরা হয় আপনার বাড়িটা অটোমেটিক্যালি আবার নোংরা হচ্ছে। তাই নির্দিষ্ট জায়গায় নোংরা ফেলার জায়গায় নোংরাটাকে ফেলতে হবে। বাচ্চারা ওটা হ্যাবিট করে নেবে যে আপনাকে দেখে সে রাস্তায় ছুঁড়ে ফেলবে, ওই হ্যাবিটটা যাতে সেই বাচ্চাটার না তৈরি হয়, নাম্বার 1। সেকেন্ডলি হচ্ছে আপনার বাড়ির চারপাশে গাছপালা থাকলে তার যত্ন করতে হবে। নিজের বাড়িতে দরকার হলে গাছপালা লাগাতে হবে। আজকাল তো আমাদের সব দেশলাই বাক্সের মতো ঘর বাড়ি, প্রত্যেকেরই ছোটো ছোটো ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেও পারলে জানলায় বা বারান্দায় একটু গাছের ব্যবস্থা করুন। যত বেশি গ্রিনারি থাকবে আপনার সুস্থ শরীর তত আরও সুস্থ হয়ে উঠবে। অসুস্থ শরীরও সুস্থ হবে, সুস্থ শরীর আরও সুস্থ হবে। এবং তার পাশাপাশি আমি যে কথাটা বারবার বলি, সেবা করুন চার পেয়েদের। কুকুর বিড়ালকে দুধছাই করে তাড়িয়ে দেবেন না। বিশেষ করে বিড়ালরা তাও দেখেছি আমি জায়গা মতো ঢুকে যেতে পারে, ওরা খুব একটা রোদ্দুরে বসে থাকে না কেউ, কিন্তু কুকুরের চেহারা তো একটু বড়, ওরা বুঝে উঠতে পারে না, ওদের বুদ্ধিটা হয়তো একটু কম, সে কারণেই ওরা রাস্তায় কাঠফাটা রোদেই হয়তো বসে জিভ বার করে হ্যাঁ করছে। হয়তো কারোর বাড়িতে ঢুকেছিল ছায়াতে বসবে বলে সে হয়তো দূর করে তাড়িয়ে দিয়েছে। এটা প্লিজ করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। ওদেরকে সাহায্য করুন, ওদেরকে সেবা করুন, দেখবেন আপনার দিনের দিন উন্নতি হবে। আমি এক্ষেত্রে বলি, আমি বললাম না একটু আগে শ্যামাশ্রীদির সাথে যে ঈশ্বর করিয়ে নেন কাজ, ঈশ্বরই কিন্তু চুজ করে নেন যে কে তার সন্তানদের সেবা করবে। এটা আমি ভীষণ বিশ্বাস করি। এবং আপনারা হয়তো ভাববেন আমি কি করে পারবো। আমিও ভেবেছিলাম যখন আমি শুরু করেছিলাম রাস্তার মানে পথ কুকুরদের খাওয়ানো, আমি ভেবেছিলাম কী করে পারবো। আমাকে বলেছিল সবাই কী করে পারবি, এত খরচা টানতে পারবি, কিন্তু বিশ্বাস করুন ওটা আমার কোনো খরচার আমার কিছু গায়ে লাগে না, ঈশ্বরই আমাকে দিয়ে করিয়ে নেন এবং আমি তো করে চলেছি। আপনারাও করতে পারেন, শুরু করুন না, ছোট্ট করে আপনার পাড়ার কুকুরটাকে দিয়ে শুরু করুন, দেখবেন ঠিক আপনি পারবেন। একটু ভালোবাসুন, ভালোবাসার থেকে বড় কিছু আর আমরা দিতে পারি না, এর থেকে বড় উপহার আর হয় না। তো আজকে স্মৃতির খোঁজের একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে রয়েছি। ভালো লাগলো আপনাদের সাথে ফোনে কথা বলে। অনুষ্ঠানের পরিধিটা ছোট, তাই হয়তো বেশি ফোন নিয়ে উঠতে পারি না। অনুষ্ঠানের সময়সীমা যদি বড় হতো তাহলে হয়তো আর একটু বেশি মানুষের সাথে কথা বলতে পারতাম, কিন্তু এমন তো হয় না যে আপনাদের বলবো হ্যাঁ ঠিক আছে কথা হয়ে গেছে ছেড়ে দিন, আমি বলতে পারি না। তাই আপনারা, আমি নাম দিয়েছি যখন স্মৃতির খোঁজে, আপনারা মন খুলে কথা বলবেন। আজকে দুজন নতুন বন্ধুকে পেলাম, একজনকে পেলাম হচ্ছে আমি রুনা, আর একজনকে পেলাম হচ্ছে কাশীনাথ বাবু। এই দুজন আমাদের কাছে একদম নতুন, তারা নতুন ফোন করলেন, আমাকে নতুন ফোন করলেন। তো অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আবারও মনে করিয়ে দিই, সোম মঙ্গল বুধ শুক্র শনি সপ্তাহের 5 দিন স্মৃতির খোঁজে অনুষ্ঠান আপনাদের জন্য, কথা বলার অনুষ্ঠান, মন খুলে গল্প করার অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।